শ্যামপুর নামক গ্রামে রামানন্দ নামক এক কৃষক বাস করত। কই গো গিন্নি, কই গেলে? সকাল সকাল আমি মাঠে যাব, দেখি কিছু দাও তো। জল খাবার খেয়ে আমি মাঠের দিকে যাব। ছেলের স্কুলের বেলা হয়ে গেল, আমি রান্না বসিয়েছি। ছেলে স্কুলে যাবে, তুমি ওখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর রামানন্দ বেরিয়ে পড়ে তার জমির দিকে কাজের জন্য। না, বেলাটা তো বেশ হয়েছে, এখন যাই দেখি বাড়ির দিকে। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে আসো দিন দেখি। কি হয়েছে গো, এই ভর দুপুরবেলা এইভাবে চেঁচামেচি করছো কেন? চেঁচাচ্ছি না গো, জমি থেকে এসেছি, খুব খেতে পেয়েছে, কিছু খেতে দাও দিন দেখি। আর ছেলে কি স্কুল থেকে এসেছে? না গো, ওর স্কুল এখনো ছুটি হয়নি, তো চলে আসবে। তুমি এখন খেয়ে নাও তো দেখি। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি ভাতটা বেড়ে বসো, আমি হাত মুখটা ধুয়ে আসি। হ্যাঁ গো, তা বলছিলাম যে এবার আমাদের জমিতে ফসলের কি অবস্থা? বৃষ্টি তো নেই, ধানের চারা কিভাবে রোপণ করবে? সেটাই তো গিন্নি, যদি বৃষ্টি না হয় আর এইভাবেই খরা চলতে থাকে তাহলে পুরো এলাকাটি খরার কবলে পড়বে। আর এইভাবেই চলতে থাকলে মহাজনের কাছে প্রচুর ধার দেনা হয়ে যাব। ঈশ্বর না করুক, এতদিন তো খেয়ে পড়ে ভালোই চলছিলাম, কিন্তু এবছর যে কি হয়। আমাদের সম্পূর্ণ গ্রামটাই তো বৃষ্টির উপর নির্ভরশীল, এখন ঈশ্বর ভরসা। এবার তো ভেবেছিলাম যে ভালো ফসল হলে মহাজনের কাছ থেকে আনা সব সুদের টাকা ধার দেনা একবারে পরিশোধ করে দিব। কিন্তু মহাজন তো আর তোমার খরার চিন্তা করবে না, তার সুদের টাকা দিতে একটু দেরি হলেই দেখবে আমাদের বাড়িঘর ছাড়া করবে। হ্যাঁ গো, সেটাই ভাবছিলাম, দেখি কি করা যায়। এভাবেই কিছুদিনের মধ্যে গ্রামে প্রচুর খরা দেখা দেয়, মাঠের সব ফসল নষ্ট হয়ে যায়, গ্রামে হাহাকার ডেকে যায়। গ্রামের মানুষগুলো বোধহয় না খেতে পেয়েই মারা যাবে। একটা ফসলও ফলাতে পারলো না গ্রামবাসী। প্রতি বছর এই সময় মাঠগুলো ফসলে ভরা থাকে, আর এবছর প্রচন্ড দাবানলে খরাতে কৃষকরা একটা ফসলও ফলাতে পারলো না। হায় আমার ঈশ্বর, কি হবে গ্রামবাসীর? না খেতে পেয়েই মারা যাবে মানুষ, বউ বাচ্চাগুলো নিয়ে। এবছর গ্রামের যে অবস্থা দেখছি, একটা মানুষও ফসল ফলাতে পারলো না। মানুষগুলো যে কি করবে? মহাজনের দেনায় দায়ে অনেকেই বাড়িঘর বেচতে হবে। ঠিকই বলেছেন কাকা, এবার আমি মহাজনের কাছ থেকে 10,000 টাকার সুদ এনে ফসল ফলিয়েছিলাম, কিন্তু বৃষ্টিহীনতার কারণে সব ফসল জমিতেই শুকিয়ে গিয়েছে। এভাবেই গ্রামের মানুষ একে অন্যের কাছে নিজেদের দুঃখের কথা বলতে লাগলো। আর এর কিছুদিন পর। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে আসো দিন দেখি। বুঝলে গিন্নি, যা ভেবেছিলাম তাই হয়েছে। মহাজন তার পেয়াদাদের দ্বারা খবর পাঠিয়েছে, সুদের টাকা না দিতে পারলে হয়তো বাড়িটাই বিক্রি করতে হবে।
সে কি বলো গো, এই বাড়িটা বিক্রি করলে এই ছেলে নিয়ে আমরা কোথায় যে গিয়ে উঠবো, আর কি বা খাবো? তুমি মহাজনের কাছ থেকে আর কটা দিন সময় চেয়ে নিতে পারলে না? মহাজন কি আমাদের দুরবস্থার কথা জানে না? সে এইভাবে টাকার চাপ দিলে কি করে হবে বলো? মহাজন কি আর অত কথা শোনে গিন্নি? সে শুধু টাকা বোঝে, গরিবের কষ্ট কখনোই সে বোঝে না। গ্রামের অনেক লোকই আমার মতন তার কাছ থেকে টাকা ধার নিয়েছে, এখন কেউই পরিশোধ করতে পারছে না। এর কয়েকদিন পর মহাজন আবার রামানন্দের বাড়িতে আসলো। রামানন্দ, ও রামানন্দ, বাড়িতে আছো নাকি? বাইরে এসো দেখি, কথা আছে তোমার সাথে। এরপর রামানন্দ বাড়ির বাইরে এসে দেখে যে মহাজন ও তার এক সঙ্গী এসে তাকে ডাকছে। তার আর বুঝতে বাদ থাকলো না মহাজন কেন এসেছেন। আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন মহাজন? আমাকে খবর দিলেই তো পারতেন, আমি চলে যেতাম। খবর আর কি দিব তোমাকে? বছর হতে চললো টাকাটা নিয়েছো, এখনো পাওনা টাকাটা শোধ করতে পারলে না। এক সপ্তাহ সময় দিয়ে গেলাম, এর মধ্যে টাকাটা তুমি পরিশোধ করবে। আপনি তো সবই জানেন মহাজন, আমি আর নতুন করে কি বলবো। খরাতে আমি একটা ফসলও ঘরে তুলতে পারিনি, এর জন্যই আপনার টাকাটা দিতে একটু দেরি হচ্ছে। এভাবেই রামানন্দ কিছু দিনের মধ্যে টাকাটা জোগাড় না করার কারণে তার একমাত্র বসত বাড়িটি বিক্রি করতে হলো। আর এইভাবেই রামানন্দ সব ধার দেনা শোধ হয়ে একটা ছোট্ট ছোনের কুটির তৈরি করে। হঠাৎ একদিন দেখা গেল গ্রামে এক সাধু সন্ন্যাসী ঘুরতে এলো। সন্ন্যাসীটি দীর্ঘ পথ অতিক্রান্ত করে এসেছিল, তাই সেই খুব ক্লান্ত এবং ক্ষুধার্তও ছিল। তাই রামানন্দের বাড়ির সামনে এসে সন্ন্যাসী কিছু খাবার ভিক্ষা করতে লাগলো। মা, বাড়িতে কি কেউ আছো? আমি একজন ক্ষুধার্ত সন্ন্যাসী, যদি কেউ থেকে থাকো তো আমাকে এক মুষ্টি খাবার দান করো। ও সন্ন্যাসী বাবা, আমার কি সৌভাগ্য দেখুন, আপনার পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে। আসুন বাবা, আজকে এক বেলার জন্য আমার বাড়িতে অন্ন গ্রহণ করুন বাবা। অপূর্ব ব্যবহার মা, আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তোমার ব্যবহারে। আমার কাছে তোমার দেবার মতো তেমন কিছু নেই, শুধু একটা গাছের বীজ দিয়ে যাচ্ছি, যা তোমার ভাগ্য ফেরাবে। এই বলে সন্ন্যাসী বাবা চলে গেল। এরপর রামানন্দের স্ত্রী গাছের বীজটি ঘরের সামনে পুঁতে রাখলো। পরের দিন সকালে রামানন্দের স্ত্রী ঘর থেকে বেরোতেই সে তো অবাক। ও মা, এই গাছে তো দেখছি সোনার মোহর ঝুলছে। তাহলে হয়তো বাবার দেয়া গাছটি জাদু সোনা মোহরের গাছ হতে পারে। কই গো, দেখে যাও, আমাদের ভাগ্য ফিরেছে, বাবাজির দেয়া গাছটি সোনার মোহরের গাছ। তাই তো গিন্নি, এ তো মোহরের গাছই। যাক, এবার আমাদের অভাব খানিকটা কমবে। এই মোহর বাজারে বিক্রি করে আমাদের অভাব চিরতরে দূর হয়ে যাবে। আর এর কিছু দিনের মধ্যেই রামানন্দ গ্রামে একটি সুন্দর করে বাড়ি নির্মাণ করে এবং স্ত্রী ও সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।